ব্রিফকেস রহস্য লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায়। অবস্থা বিপাকে তখন আমি জোড়া মন্দিরের কাছে এক পিসির আশ্রয়ে আছি। চাউলপট্টি রোডে কিছু কুঁড়েঘর নিয়ে একটা বস্তিতে বাস। সিআইটি রোড তখনও হয়নি, দেশভাগের কিছু পরের সময়। একটা কুঁড়েঘর আর বারান্দায় পিসি আর তাঁর ছেলে মেয়েরা, একটা ঘরে পিসে মশাই এবং আমি। আশপাশে ডোবা আর কচুরিপানার জঙ্গল। ছোট্ট বস্তিটা ডোবা, জল, জঙ্গল আর মশার উপদ্রবে ঘিঞ্জি হয়ে থাকত। মেন রোডে উঠতে হলে সরকার বাড়ির মাঠ ডাইনে ফেলে কুল গাছের জঙ্গলের ভেতর দিয়ে একটা পোড়ো বাড়ি ডিঙিয়ে যেতে হতো। পোড়ো বাড়িটা বড় রাস্তার ধারে, দরজা জানলা নেই বললেই চলে। ভাঙা পাঁচিল এবং নোনা ধরা ইটের গা বেয়ে নানাবিধ লতাগুল্ম। পিসির ফুটফরমাস সকালবেলা থেকেই শুরু। যা কাঁচা লঙ্কা নিয়ে আয়, দৌড়ে যেতাম। কখনো পোড়ো বাড়ির ভেতর দিয়ে, কখনো সরকার বাড়ির মাঠের ওপর দিয়ে। সকালে মাঠে ফুটবল খেলা হতো, বিকেলেও। সকালবেলাতেই পিসির ফুটফরমাসের চাপ বেশি থাকত। পিসের অফিসের রান্না বসিয়ে হাতের কাছে সব সময় সব কিছু জোগাড় থাকতো না। পিসির রান্নার হাত ছিল ভারী সুন্দর। শীতের দিনে কই মাছ মূলো দিয়ে ঝোল। বড়ি নেই, যা বড়ি আন, যা ধনেপাতা নিয়ে আয়। খুচখাচ কাজে আমাকে পড়া ফেলে ছুটতে হতো। মাঠে ফুটবল খেলা থাকলে পোড়ো বাড়িটা পার হয়ে জোড়া মন্দিরের বাজারে ছুটতাম। মাঠে ঢুকলে তাড়া খাবো ক্যারে বলে তেড়ে এসেছিল একবার গাট্টা গোট্টা কয়েকটা ছেলে। সেই থেকে সকাল বিকেলে বাজারে যেতে হলে মাঠের পাশ দিয়ে পোড়ো বাড়িটা পার হয়ে যায়। ফার্স্ট ইয়ারের ছাত্র, কলোনি থেকে কলকাতায় পড়তে আসা। সব কিছুকেই সমীহ করি, ভয় পাই। পায়ে পাতা ঠেকলেও কপালে হাত ঠেকাই। পোড়ো বাড়িটার সামনেই বাস স্টপ। কলেজে যাওয়ার সময় সেও মাঝে মাঝে বের হয়ে আসতো পোড়ো বাড়িটা থেকে। একই সঙ্গে পাশাপাশি কতদিন ফিরেছি, কিন্তু কোনো কথা হয়নি। অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে ভয় পেতাম, পাছে কি বলতে কি বলে ফেলি। আর কথা বলারই বা আছে কি? কলকাতার জনারণ্যে কে কার খোঁজ রাখে? কে চেঁচে কার সঙ্গে কথা বলে? পিসির বাড়িতে খুব যে ভালো ছিলাম বলা যায় না। পিসির মন জুগিয়ে চলতে হতো। ভাই বোনেরা আমাকে হ্যাঁটাও করত। পিসিও তখন কুপিত হতেন। বাস ভাড়া দেন, ফেরার পয়সাও। পিসে খোঁজ খবর নিচ্ছেন কোথাও টিউশনি পাওয়া যায় কি না। যতই হ্যাঁটা করুক বলার কিছু ছিল না। সবই গা সওয়া হয়ে গিয়েছিল। নিজের পড়া, ভাই বোনদের পড়া দেখিয়ে দেওয়া এবং সব সময় অস্বস্তি। কখন না কে নালিশ করে বসে। নালিশ যে করতো না তাও নয়, তবে পিসি পাত্তা দিতেন না। পিসির এক অভিযোগ, তোরা ওকে বড় হ্যাঁটা করিস। আসলে আমার মনে হতো এতটা যিনি করছেন তার ছেলে মেয়েদের উপদ্রব সহ্য করা আমার একটা দায়। আর যখন উপদ্রব
চরম সীমায়, যেমন কেউ চুল ধরে টানছে, খামচি দিয়ে পালাচ্ছে, চিমটি কাটছে। আমাকে একা পেলেই হলো। তখন বড় অভিমান হতো, চোখে জল আসতো। নিজের ভাই বোনগুলোর জন্য মন খারাপ হতো। বাড়ির জন্য বড় উতলা হয়ে পড়তাম। মাঝে মাঝে কথা নেই, বার্তা নেই, পিসিকে বলতাম, বাড়ি যাব। বাড়ি যাবি, টাকা পাবি কোথায়? মাসের শেষ। কিন্তু এই একটা ভুতুড়ে ঝোঁক আছে আমার। মন বাড়ির নামে কাতর হলে কে আটকায়? যা হয় হবে। বাড়ি যখন যাব ঠিক করেছি, টাকার জন্যে আটকাবে না। বলতাম, টাকার ব্যবস্থা হয়ে যাবে। হয়ে যাবে মানে বিনা টিকিটে রওনা দেওয়া। কোনো রকমে শিয়ালদায় যেতে পারলেই হলো, রেলে চড়ে বসতে পারলেই হলো। হাফ প্যান্ট হাফ শার্ট গায়ে, প্রায় বালকই বলা চলে। কামরা বদল করে কিংবা রিফিউজির দোহাই দিয়ে পার পেয়ে যেতাম। মন যখন উড়ে গেছে, পিসি নানা অসুবিধার কথা বলেও আমাকে দমিয়ে রাখতে পারবেন না, জানেন। রাত 8:30টায় ধরতে পারলে 2-2:30 লেগে যাবে বাড়ি পৌঁছতে। সঙ্গী পেলে ভালো, না পেলে প্ল্যাটফর্মের বেঞ্চিতে শুয়ে থাকো, সকাল হলে বাড়ি ফেরা। যেন এক আশ্চর্য মুক্তি ঘটে যাবে। মা, ভাই, বোন, বাবার কাছে ফেরার আনন্দ আমাকে কিছুটা অবিবেচকও করে রাখত। পিসি রেগে গিয়ে বলতেন, যা খুশি কর, আমি কিচ্ছু জানি না। খুবই দমে যেতাম পিসির কথায়। ভালো ছেলে বলে বদনামও কম নয় আমার। সেই যদি পিসির মুখ রক্ষা না করে, তবে আর কিছুই করার থাকে না। তার দস্যি সন্তান সন্ততির উপদ্রব সহ্য না করতে পেরেই পালাচ্ছি, এমনও ভাবতে পারেন। এতে পিসি খাটো হয়ে যেতে পারেন। মুখ গোমড়া করে বসে থাকা ছাড়া উপায় থাকতো না। পিসি আবার গোমড়া মুখ একদম সহ্য করতে পারতেন না। কাল গেলে হয় না, চুপ করে থাকতাম। রাতে ট্রেনে যাবি, চিন্তা হয় না? আমার কিছু হবে না। তুই ভাড়া পাবি কোথায়? ভাড়া লাগে না, রিফিউজি বললে কিছু বলে না, টিকিটও চায় না। যা তবে, সাবধানে যাস। তারপরই আমাকে আর পায় কে? 8 আনা পকেটে সম্বল করে, সাইড ব্যাগে জামা প্যান্ট ভরে, চুল পাট করে, কেডস জুতো পরে সেই পোড়ো বাড়িটার সামনে। সাঁঝ লেগে আছে, রাতে ট্রেন ধরব। ভিড় থাকে বেশ। রাস্তার আলো জ্বলে উঠেছে। বাসের অপেক্ষায় আছি, এলেই উঠে পড়ব। পাশ থেকে গলা খাকার দিল কে? দেখি সেই পোড়ো বাড়ির লোকটা, হাতে ব্রিফকেস, ধূসর রঙের জামা গায়ে, সাদা প্যান্ট, পায়ে শু। চেনা লোক, আমার সঙ্গে বাসে উঠে গেল। কৌতূহল থাকার কথা না, কোথাও হয়তো যাবে, রোজই তো যায়। লোকটি বাসে সিট পেয়ে গেল, পেছনের দিকে গিয়ে বসেছে। তারপরই হাত তুলে আমাকে ডাকছে। ডাকতেই পারে, আমরা পরস্পরকে চিনি। আমি যে চাউলপট্টি রোডে একটা টিনের বাড়িতে থাকি, তাও বোধহয় জানে। কাছে গেলে বলল, বসো, জায়গা হয়ে যাবে। বলে নিজে সামান্য সরে বসল। কিছুটা ফাঁকা জায়গা, তবে একজন লোকের মতো
বসার জায়গা আদৌ নেই, বরং গুজে দেওয়া যায় কাউকে। আমাকেও ফাঁকা জায়গাটাই গুজে দেওয়া যাবে ভেবেই বসতে বলছে। বসার পর মনে হলো কোনো অসুবিধে হচ্ছে না। কোথায় যাব জানতে চাইলে বললাম, বাড়ি যাচ্ছি। বাড়ি কোথায়, কোন স্টেশনে নামবো, লোকটা সবই একসময় জেনে নিল। আর কোনো কথা না। লোকটি জানলার বাইরে চোখ রেখে বসে আছে। রাসমণি বাজারের কাছে বাস থামতেই লোকটি কেন যে উসখুস করতে থাকলো, যেন বসতে তার অসুবিধে হচ্ছে। সরে বসার চেষ্টা করলাম, যদি এতে লোকটির বসতে সুবিধে হয়। কিন্তু সে কেন যে উঠে পড়ল। আমার কাছে ভারী ব্রিফকেসটি গচ্ছিত রেখে রড ধরে দাঁড়িয়ে থাকল। আর দেখলাম সিটে এতটুকু জায়গা নেই। আমারই উচিত উঠে পড়া। উঠতে যাচ্ছিলামও, কিন্তু হাতের ইশারায় আমাকে সে দমিয়ে দিল। বেশ তো বসেছিল, সহসা দুম করে উঠে পড়লই বা কেন? কোনো অসুবিধে ছিল না বসার। 6 জনের সিট, গুনে দেখলাম আমরা 6 জনই বসে আছি। আর একজনের বসার বিন্দু মাত্র জায়গা নেই। কেউ উঠেও যায়নি, বাস থেকে নেমেও যায়নি। তবু লোকটি উঠে যাওয়ায় জায়গা বিন্দুমাত্র খালি না কেন, এসবই ভাবছিলাম। ব্রিফকেসটি বেশ ভারী, টের পাচ্ছিলাম। ভেতরে কি আছে কে জানে। 2 জন ষণ্ডা মতো লোক ওর পাশে দাঁড়িয়ে গেছে। ওরা কোথা থেকে উঠল বুঝতে পারছি না। রাসমণি স্টপ থেকে উঠতে পারে। ওরাও শক্ত করে রড ধরে আছে। দেখে মনে হচ্ছিল লোকটি যেন পালাতে না পারে। পালাতে গেলেই ঝাঁপিয়ে পড়বে। আমাকেও চোখ কটমট করে দেখছে। আমার কেমন ভয় করতে লাগলো। আর সরকার বাজার আসতেই ধুন্ধুমার কাণ্ড। লোকটি ছুটে নেমে গেল। আমার কোলে ব্রিফকেস। ডাকলাম, ও শুনছেন, শুনুন। ষণ্ডা মতো লোক দুটিও দ্রুত নেমে গেল। মানুষ আত্মরক্ষার তাগিদেই শুধু এভাবে পাগলের মতো ছুটন্ত বাস থেকে লাফিয়ে পড়ে। ফলে যা হওয়ার তাই হয়ে গেল। পেছনের চাকার তলায় মাথাটি চেপটে গেছে। কিন্তু 3 জনের কে বাস চাপা পড়ল? ব্রিফকেসটির কি হবে এখন? কাকে বলি? জানলায় মুখ বাড়িয়ে স্পষ্ট দেখলাম ধূসর রঙের শার্ট আর সাদা প্যান্ট পরা লোকটাই চাপা পড়েছে। মাথাটা চাকার তলায়, দেখা যায় না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। বমি পাচ্ছে। মাথাটা কেমন করছে। তারপর কিছুটা হতভম্ব অবস্থা আমার। লোকজন বাসটাকে ঘিরে ধরার আগেই উধাও। এক হাঁচকায় শিয়ালদায় এসে যাত্রী নামিয়ে হাওয়া। ব্রিফকেসটি নিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না। কাকে বলি? এক ঝামেলা। থানা, পুলিশ, ভাবতে পারছি না আর। আমার 7 পুরুষের কেউ থানা পুলিশ করেছেন আমি জানি না। গোবেচারা মানুষ আমরা। ভারী ব্রিফকেসটি নিয়ে হাঁটতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। ফেলেও দিতে পারছি না। লোক গিজগিজ করছে। ফেলতে গেলেই লোকে আমাকে ছাড়বে কেন? ফের ওটা হাতে ধরিয়ে দেবে। বলবে, খোকা এটা ফেলে যাচ্ছ কেন? ষণ্ডা মতো লোক দুটিও যে আমাকে ফলো করছে না, কে বলবে?
এলে বাঁচতাম, ওদের হাতে তুলে দিয়ে ভারমুক্ত হতাম। যদি ব্রিফকেসটা নিয়ে লাঠালাঠির ব্যাপার থাকে, ওরা পেলেই খুশি হয়ে চলে যাবে। কিন্তু না, কেউ না। 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে বেঞ্চিতে বসে আছি। ইচ্ছে আছে ট্রেনে ওঠার সময় ফেলে চলে যাব। এত ভারী জিনিস নিয়ে যাওয়ার সাধ্য নেই। কে জানে কি আছে ভেতরে। ট্রেন এলে চোরের মতো উঠতে যাচ্ছি। কে যেন বলল, খোকা, এটা ফেলে যাচ্ছ কেন? মহা মুশকিলে পড়া গেল তো। আমার জিনিস নয়, তবুও আমাকে বয়ে বেড়াতে হবে। বাড়ির জন্যে মন উতলা না হলে এমন একটা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে হয় না। মনে মনে খুবই পস্তাচ্ছি। কে যে ব্রিফকেসটা হাতে তুলে দিয়ে চলে গেল বুঝতে পারলাম না। যাগ্গে, রাতের ট্রেন, গোপনে জানলা গলিয়ে ফেলে দিলেই চলবে। এখন ভালো মানুষ সেজে বসে থাকা ছাড়া উপায় নেই। চেকারবাবু কামরায় উঠে এলেই আর এক আতঙ্ক। এই লাইনে যাওয়া আসার অভ্যেস আছে। বিনা টিকেটে ভ্রমণের সুখও জানি। সারা রাস্তায় টেনশন থাকে। তারপর নির্দিষ্ট স্টেশনে নেমে গেট অতিক্রম করতে পারলেই রাজা হয়ে যাই। তখন টাকাটা সিকিটা পকেটে যাই থাকে। মেঠাই মন্ডা না হলেও চানাচুর বাদাম খেতে খেতে বাড়ির রাস্তায় হেঁটে যাওয়ার মজাই আলাদা। গলায় তখন উচ্চাঙ্গ সঙ্গীত, তারা রাধিন না তারা। কখনো লোকসঙ্গীত কণ্ঠে, ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছে চড়চড়ায়। দূর থেকে এই গান শুনলেই প্রতিবেশীরা বুঝতে পারে ধর্মদাস ঠাকুরের লায়েক পুত্র সুজন ঠাকুর বিদেশ ভ্রমণ সেরে বাড়ি ফিরছে। এরকম ভ্রমণকারীর কপালে এই ছিল শেষ পর্যন্ত। ব্রিফকেসটি সিটের তলায় গোপনে রেখে দিয়েছি। জানলার ধারে সিট, হাওয়া দিচ্ছে বেশ। ফাল্গুন মাস শেষ হয়। ঠান্ডা হাওয়া, রাতের দিকে বেশ আমেজ বোধ হওয়ার কথা। কিন্তু কেন যে ভেতরে এত অস্বস্তি। আমি ঘামছিলাম। সামনে পেছনে সিট একটাও খালি নেই। কৃষ্ণনগর না এলে ট্রেনের ভিড় পাতলা হবে না। মানুষজন দাঁড়িয়ে, ভিড় ক্রমেই বাড়ছিল। ট্রেন ছাড়ার সময় মনে হলো এই পলাশী পর্যন্ত চলবে। অগত্যা চোখ বুজে পৃথিবী সম্পর্কে উদাসীন হওয়া যায় কি না চেষ্টা করা ছাড়া অন্য কোনো কর্তব্যের কথা বিন্দুমাত্র ভাবতে পারছি না। ট্রেন ছেড়ে দিল। ট্রেনের দুলুনি ভালোই লাগে, ঘুম পায়, তবে ঘুমাতে পারি না। টিকিট থাকলে কথা ছিল, ব্রিফকেসটা না থাকলেও কথা ছিল। ঘুম পেলে ঘুমাতে পারতাম। বসে বসে ঢুলি ঘুমোই, এর ওর ঘাড়ে ঢলে পড়ি। মাথা সোজা করে দেয়। তবে এবারে ঘুম দূরে থাকুক, তন্দ্রাও নেই চোখে। বরং সব সময় আতঙ্ক। ব্রিফকেসটা সিটের নিচে। গোপনে পা ঠেলে দেখছি আছে কি নেই। পকেটমার, চুরিচামারি কত কিছুই তো হয়। হলে কি যে ভালো হতো। একেবারে গো বেচারা স্বভাব ব্রিফকেসেরও। যেখানেই ফেলে রাখবে পড়ে থাকবে, নড়বে না। ধনুর্ভঙ্গ পণ।
স্টেশনের পর স্টেশন ফেলে চলে যাচ্ছি। রাত বাড়ছে। আশ্চর্য, আজ কামরায় চেকার পর্যন্ত ওঠেনি। উঠলে তাড়া খেতাম। তাড়া খেলে কে আর লটবহরের কথা মনে রাখে? তাড়া না খেলেও উঠে বসতে পারি। সিটের নিচে পড়ে আছে যখন, খপ করে পায়ে ধরে টেনেও রাখবে না। কিন্তু মুশকিল, ভিড়ের মধ্যে দাঁড়াবার জায়গা নেই। সুখে থাকতে ভূতে কি লোক, কে চায়? নানা দ্বিধায় ভুগছি। পাশের সিটগুলোর লোকজন আমাকে যে খুব লক্ষ্য রাখছে তাও না, বরং পাত্তাই দিচ্ছে না কেউ। এ সময় এমন দামি ব্রিফকেসটা তুলে জানলায় গলাতে গেলেও বিপদ। তবু চেষ্টা করা যাক। বুঝি ব্রিফকেসটি দেখলে ওদের চোখ পড়বেই। আমার জামা প্যান্টের যা ছিঁড়ি, তাতে ব্রিফকেসটা যথার্থ বেমানান। এইসব 7-5 ভেবে 10 বার গায়ত্রী জপ করে, 10 বার দুর্গা নাম স্মরণ করে ব্রিফকেসটা সিটের তলা থেকে টেনে বের করলাম। জানালায় গলানো যায় কি না সেটা দেখতে হবে। সোজা তো গলানো যাবে না, জানালার কাছে রাখা, ঝেড়ে মুছে রাখা। আসলে সাইজ মতো ফাঁক পাওয়া যাচ্ছে না। জানালার আড়াআড়ি গরাদের যা ফাঁক, তাতে গলিয়ে দেওয়া খুবই সোজা। দুবার আংশিক ঢুকিয়ে দেখে নেওয়া গেল। আবার দুর্গা নাম জপ। এবারে শেষ চেষ্টা। আরে ঢুকছে না তো, গলেও যাচ্ছে না। বাইরে ঠেলে ফেলি কি করে? আড়াআড়ি লোহার শিকগুলি নাচানাচি করছে। আচ্ছা মরণ তো, ফেলবো ভাবলে গলছে না, ফেলবো না ভাবলে গলে যাচ্ছে। পাশের বয়স্ক লোকটি বোধহয় ব্রিফকেসের তামাশায় রগড় বোধ করছিল। কি খোকা, ঘোড়াদের সঙ্গে খণ্ডযুদ্ধ কেন? বাক্সটা যে ভাঙবে। বাক্সটা ভাঙুক, গুড়িয়ে যাক, আমার কিছু আসে যায় না। আগুন লাগিয়ে দিতে পারলে আরও ভালো হতো। মাথা গরম, বিচলিত হয়ে পড়ছি। কি আছে ভেতরে জানিই না। নোটের বান্ডিল না হিরে জহরত, কিংবা যদি কাটা মুন্ডু না হোক, কাটা হাত পা থাকে। সঙ্গে সঙ্গে বুক ধুকপুক শুরু। শেষ পর্যন্ত লোকটা ব্রিফকেসটা গোছিয়ে বাসের তলায় পিষে গেল। সড্ডা মতো লোক দুটি এর জন্যে বোধ হয় আর আমাকে তাড়া করছে না। পরে পরে পারাপার কে না চায়। ট্রেন ছুটছে, অন্ধকার মাঠ পার হয়ে ছুটছে। স্টেশন এলে থামছে, আবার ছেড়ে যাচ্ছে। বুঝতে পারছি জানলা দিয়ে বাক্সটা গলিয়ে দেওয়া আমার কম্য নয়। আমি ছাড়লেও বাক্সটা আমাকে ছাড়বে না। লোকজনের ভিড় পাতলা হয়ে আসছে। বসার জায়গাও খালি হয়েছে এদিক ওদিক। পলাতকের মতো সতর্ক নজর। গুটি গুটি উঠে পালাবার চেষ্টা করছি। কামরা বদল করব। আর 2টো স্টেশন, তারপরই আর আমাকে পায় কে? বাক্সটা তাড়া থেকে অন্তত বেঁচে যাব। বাক্স পড়ে থাকবে ট্রেনে, আমি চলে যাব বাড়ি। পাশের কামরায় উঠে দরজার কাছে দাঁড়িয়ে আছি। সিটের নিচে বাক্সটা পড়ে আছে। কার বাক্স পড়ে থাকলো বোঝা যাবে পরে। তার আগে আমি হাওয়া। বেশ, যা হোক, নিষ্কৃতি পেয়ে সাইড ব্যাগে হাত দিলাম।
ঠিকঠাক আছে কি না সব দেখে নিলাম। পকেটে চিরুনি বের করে মাথা আঁচড়ালাম। সারাটা রাস্তা এমন উদ্বেগে কাটবে, বের হওয়ার আগে যদি জানতাম। যাই হোক, বাবা বলেন গতস্য শোচনা নস্তি, যা হওয়ার হয়ে গেছে। এখন বাড়ির ছেলে, ভালোই ভালোই ফিরতে পারলেই বাঁচি। আর তখনই কে একজন অন্ধকারে হাত বাড়িয়ে দিল। স্টেশনের আলোতে মুখ স্পষ্ট নয়, জামা প্যান্টের রঙও বোঝা যায় না। আবছা ধূসর হয়ে আছে চারপাশ। ব্রিফকেসটা নাকের ডগায় দুলছে। এটা ফেলে এলে কেন? সিটের নিচে দেখলাম পড়ে আছে। নাও ধরো, বোকা কোথাকার। কেমন হিমশিম খাচ্ছি বলতে, না না, এটা আমার না। তোমারই। কে বলেছে তোমার না? ধরো, নিজের জিনিস চিনতে পারো না, সিটের তলায় ফেলে এলে কেন? এবার আর মাথা ঠিক রাখতে পারলাম না। প্রায় ছিটকে বের হয়ে দৌড়লাম। ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে অন্য এক কামরায় উঠে পালাচ্ছি। আচ্ছা বিপাকে পড়া গেল। আরে খোকা, ছুটছ কেন? পড়ে মরবে যে। কে বলে, কার গলা, কিছুই বুঝতে পারছি না। লোকটাও ছুটছে। স্টেশন, দূরে দূরে গ্যাসবাতি। গ্যাসবাতির আলোর জোর কম। প্ল্যাটফর্ম পার হয়ে লাফিয়ে মালগাড়ি শান্টিংয়ের রাস্তায় উঠে যাচ্ছি। সামনে মাল গুদাম, তারপর তুঁত গাছের জঙ্গল। জঙ্গল পার হয়ে ৫৫ তলা। সেখান থেকে ক্রোশখানেক পথ হেঁটে গেলেই বাড়ি। ঊর্ধ্বশ্বাসে ছুটছি। পেছনে বাক্সটা তেড়ে আসছে আমাকে। ধূসর অন্ধকারে চকচক করছে। বাক্সটা কারো হাতেও ঝুলছে না, নিজেই ঝুলে ঝুলে দুলে দুলে এগিয়ে আসছে। সামনে ছুটলে সামনে ঝুলে আছে, পেছনে ছুটলে পেছনে ঝুলে থাকে। যেদিকে তাকাই বাক্সটা মহামারী বাঁধিয়ে মজা ভোগ করছে যেন। সবই কয়েক মিনিটের মধ্যে, কারণ স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। আসলে ঘুরে পড়ে গেছি হয়তো। আতঙ্ক থেকে এমন হতে পারে। ছুটে আসছিল লোকটা, সে গেল কোথায়? ওই তো সামনে দাঁড়িয়ে, হাতে বাক্স, ফ্যাক ফ্যাক করে হাসছে। তাহলে লোকটাই বাক্স নিয়ে আমাকে তাড়া করছে। কেন করছে তাও বুঝতে পারছি না। সামনে এসে লোকটি বলল, কোথায় পালাবে? যাও, উঠে পড়ো ট্রেনে। নিজের জিনিস ফেলে যেতে নেই। তোমার কি মাথা খারাপ হয়েছে? এত কষ্ট করে শহর থেকে এত দূর নিয়ে এলে, বাড়ির কাছে এসে কেউ ফেলে রেখে যায়, যতই ভারী হোক। নাও নাও, উঠে পড়ো ট্রেনে। সামনে স্টেশনে তো নেমে যাবে। এই স্টেশনে নেমে পালাচ্ছিলে কেন? এত কথা শোনার পর বোধহয় আমার ঘোর কেটে যাচ্ছিল। ভালো করে চোখ মেলে দেখলাম। দেখে ভিড়মি খাওয়ার অবস্থা। বাসের সেই সন্ডা মতো দুজনের একজন। রাতের অন্ধকারে আমাকে ঘিরে ধরেছে। কুই কুই করে বললাম, এটা তো আপনাদের। আগে ট্রেনে উঠে পড়ো, পরে দেখা যাবে। এত কথা হচ্ছে, প্ল্যাটফর্মে মানুষজনের ভিড় না থাকলেও একেবারে ফাঁকা নয়। কেউ দেখছি ভ্রুক্ষেপই করছে না। বাক্স নিয়ে ঝামেলা করছে দুজন লোক, তাও যেন বুঝছে না। আর তখনই দেখছি
পোড়ো বাড়ির সেই লোকটা টলতে টলতে আসছে। আমার হাত পা অসাড় হয়ে যাচ্ছিল। চোখ ঘোলা ঘোলা, বাসের তলায় মাথা চেপটে গেছে, রক্তে ভেসে গেছে। কিন্তু এখন সে পান চিবোতে চিবোতে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে, আমি জানি তুমি কখনো অবিশ্বাসের কাজ করতে পারো না। অক্ষত অবস্থায় আছে, থাকারই কথা, আর মিনিট 3 অপেক্ষা। চলো হেঁটে চলে যাই। সামনে মাল গুদাম, তারপর কিছুটা গেলে তোমার তুঁতের জঙ্গল। তোমার বাড়ি তো এখান থেকেও নেমে যাওয়া যায়। পরের স্টেশনে আর গিয়ে কাজ নেই। আমার মুখ থেকে রা সরছে না। আর দেখছি সেই সন্ডা মতো দুজনের একজন ভিড়মি খেয়ে পড়ে আছে প্ল্যাটফর্মে, আর একজন মনে হলো ছুটে পালাচ্ছে। লোকটি হাসল, আমাকে অভয় দিয়ে বলল, ভয় নেই, তোমার কোনো ক্ষতি করব না। তবে সময় নেই, এসো এসো আমার সঙ্গে এসো। দ্রুত ট্রেন লাইন পার হয়ে গুদামঘর পার হয়ে নামতেই লোকটি বলল, যাও, ভয় নেই, বাক্সটি আমার হাতে দাও। আমায় আবার তাড়া করবে না তো? না না, বলছি তো, আমার জিনিস ফেরত পেয়েছি, তাই যথেষ্ট। তোমাকে ধন্যবাদ। ট্রেনটা হুইসেল দিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে সামনে স্টেশনের দিকে ঝিকঝিক ঝিকঝিক করে কদম দিতে থাকলো। কালো ধোঁয়ার গন্ধ ভক ভক করে স্টিমও গড়াচ্ছে। আর তখনই দেখলাম লোকটি ঘড়ি দেখছে। ঘড়ি দেখে কি বুঝলো কে জানে, বাক্সটা ছুঁড়ে ফেলে দিল তুঁতের জঙ্গলে। ভয়ঙ্কর এক বিস্ফোরণ, সারা স্টেশন কেঁপে উঠল। রেলের স্লিপার ছিটকে পড়ল। ধোঁয়া আর আগুনের মধ্যে দেখলাম লোকটা মিলিয়ে গেল। পরদিন সকালের কাগজ দেখে স্তম্ভিত। ট্রেন উড়িয়ে দেওয়ার জন্য 3 জনের একটি দল ট্রেনে উঠে বসেছিল। 2 জনের লাশ প্ল্যাটফর্মে পাওয়া গেছে, আর একজনের কোনো পাত্তা পাওয়া যায়নি। পুলিশের তাড়া খেয়ে পালিয়েছে। বিস্ফোরণ ট্রেনে না ঘটে মালগুদামে কি করে ঘটল, এটা তদন্তকারী দল এখন খুঁজে দেখবে। কেউ ধরা পড়েনি। ফারাক্কা ব্যারেজের জরিপ কার্যের শেষ সিদ্ধান্তটি যেসব বিশেষজ্ঞের হাতে ছিল, সেই বিশেষজ্ঞ দলটি ট্রেনে যাচ্ছিলেন। তাদের কারও কোনো ক্ষতি হয়নি। নিচে দুর্ঘটনার ছোট্ট আর একটি খবর। বেলেঘাটার সরকার বাজারের কাছে বাস দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। পরনে ধূসর রঙের জামা এবং সাদা প্যান্ট। কে যে কার কখন কিভাবে উপকারে লাগে কেউ জানে না। উপকারের ইচ্ছে থাকলে মানুষ তা পারেই, ভূতও পারে।